নমস্কার বন্ধুরা। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনাদের সঙ্গে আমার লাইফের কয়েকটা কথা শেয়ার করব। তো শুরু থেকে শুরু করছি। আমার বাড়িতে মা, বাবা, আমি আর আমার ছোট ভাই থাকতাম। ছোটবেলা থেকেই আমি আমাদের ঘরে দেখেছি যে ছেলেদের প্রতি একটা স্পেশাল ট্রিটমেন্ট বা ফেভারিটিজম ছিল। তো ছোটোবেলা থেকে আমাকে সব কিছুতেই স্যাক্রিফাইস করতে বলা হতো, কখনো মেয়ে বলে, কখনো বড় বলে। ছোটোবেলা থেকে শেখানো হতো যে মেয়েদের তো কাজ হচ্ছে বাড়ির কাজ করা। আমার পড়াশুনোর দিকে বেশি ধ্যান দেওয়া হতো না। আমার পড়াশোনায় বেশি টাকা খরচা করেনি। মা বাবারা চিন্তা করলো যে, আর ওরা বলতো এটা যে মেয়েদের তো বিয়েতে টাকা পয়সা খরচা করতে হয় মা বাবাদের, আর ছেলেদের কেসে পড়াশোনায়। তো যাই হোক, ওরকম করে আমি বড় হয়েছি। সব সময়ই দেখতাম যে আমার ভাইকেই বেশি দামি ড্রেস বা দামি জুতো কিনে দেওয়া হতো, আমাকে হতো না। আর আমাকে সবসময় সস্তা ওই ফুটপাতে যে মার্কেট লাগে ওখান থেকে সব কিছু কিনে দেওয়া হতো। আমার ভাইকে ভালো বড় দোকান থেকে জিনিসপত্র কিনে দেওয়া হতো। তারপরে পড়াশুনোর কেসেও আমাকে সরকারি কলেজে পড়ানো হয়েছে, তাও শুধু গ্র্যাজুয়েশন। আর আমার ভাইকে প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং করানো হয়েছে, যেটাতে অনেক বেশি টাকা খরচা হয়। আর ওর পরেও ওকে অনেক মোটিভেট করা হতো এন্ট্রান্স এক্সামস দেওয়ার জন্যে, যাতে ও ভালো লাইফে ভালো করে দাঁড়াতে পারে। তো ওকে সব দিক দিয়েই মানে সাপোর্ট করা হয়েছে, কিন্তু আমাকে কখনোই নিজের ক্যারিয়ার বা নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য কখনোই এনকারেজ করা হয়নি ছোটোবেলা থেকে। উল্টো আমাকে উল্টোটা বোঝানো হতো যে না, মেয়েদের তো বেশি পড়াশুনো করে কী হবে, বাড়ির কাজই শেখায় বেশি দরকার, বিয়ের পর এত সংসার করতে হবে, তো ওই দিকে বেশি মন দেওয়া উচিত মেয়েদের। মেয়েদের বেশি ফ্যাশন আর ওইসব টাকা পয়সার দিকে বেশি ধ্যান দেওয়ার কি দরকার আছে? বিয়ের পরে তো হাজব্যান্ডই এইসব দেখবে, তো কোনো দরকার নেই। তো যাই হোক, তারপরে আমি যখন গ্র্যাজুয়েশন শেষও হয়নি, ওর আগে আমার একটা বাংলাদেশি ছেলের সঙ্গে মিথ্যে কথা বলে, মানে চিটিং করেই বলা যায়, আমার বিয়ে করিয়ে দেওয়া হয়েছে। আমি জানতাম না যে ছেলেটা ওরকম। তো যাই হোক, বিয়ে করে আমি দেশের বাইরে চলে গেছি। আর কিন্তু আমার খুব কষ্ট হয়েছে অ্যাডজাস্ট করতে সব কিছুতেই। কেন কি, মানে আমি ঠিক মানিয়ে নিতে পারছিলাম না ছেলেটার পার্সোনালিটি, ক্যারেক্টার আর সব কিছু, কথা বলার স্টাইল, ওঠা বসা, খাওয়ার স্টাইল, সব কিছুই দেখলাম আলাদা আমাদের থেকে। তো আমি তো ছোটোবেলা থেকে এরকম দেখিনি। তো আমি অন্য টাইপের একটা কালচার বা সোসাইটি দেখে বড় হয়েছি, আর ও ছিল একদমই আলাদা। তো যেই সোসাইটিতে আমি ওখানে গিয়ে থাকছিলাম আমার পছন্দ হয়নি। তো আমি তারপরে যাই হোক, আমার বিয়ে ভেঙে গেল, আবার দেশে ফিরে এলাম। কিন্তু আবার শুরু থেকে শুরু করতে হলো আমাকে, কিন্তু আমি কোনো সাপোর্ট পাইনি না। আমি অ্যালিমনি, এক পয়সা অ্যালিমনি নিইনি আমার হাজব্যান্ড থেকে। তো যখন আমি আবার আমার দেশে ফিরলাম, তো আমার বাবা আগে বলেছিল যে আমাকে সাপোর্ট করবে সব কিছুতে, কিন্তু এসে দেখলাম যে আমার বাবা আর ভাই টোটালি আমাকে হেট করছে, আমাকে কোনো কিছুতে সাপোর্ট করছে না। সাপোর্ট তো দূরের কথা, আমি যদি কিছু মানে চাকরির ইন্টারভিউতে যাচ্ছি বা নিজের থেকে যদি চেষ্টাও করছি নিজের পায়ে দাঁড়ানোর, তো ওটাতেও ওরা মানে বাধা দিত, আমাকে ডিসকারেজ করতো, ডিমোটিভেট করতো, আজে বাজে কথা বলতো, আমাকে ঘরের ভেতরে গালাগালি দেওয়া, সবসময় বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, মানে বাড়ি থেকে তাড়ানোর একটা ওই ছিল ওদের, যে আমি যেমনি করে হোক বাড়ি থেকে চলে যাই। এখন আমি কোথায় যাব? আমার কাছে নিজের না টাকা পয়সা ছিল, না বাড়ি ঘর ছিল, আমি কোথায় যাব? চাকরি পাচ্ছিলাম না সেরকম, খুব অল্প স্যালারি চাকরি পাচ্ছিলাম, কিন্তু ওইতে তো ঘর চলে না। তো এই জন্যে আমি বাইরে যেতেও পারছিলাম না, তো আমি তো ওখানে আটকে গেছি। তো খুব টর্চার আমাকে সহ্য করতে হয়েছে, আমার উপরে খুব ফিজিক্যাল মেন্টাল টর্চার করা হতো। খেতেও দিত না আমাকে আমার বাবা। তো
তো আমি যদি বলতাম যে তরকারি কম, তরকারি কেনো, তরকারি আরও লাগবে, তো আমাকে আমার বাবা বলতো যে আমরা তো আগে দুজন থাকতাম, তখন যা তরকারি কিনতাম, এখন অতই তরকারি কিনি। আরে তো কেন, এটা কোনো কথা হলো? যখন বাড়ির মেম্বার বাড়ে তো তরকারি কেনাও তো বাড়াতে হয়, কিন্তু না, বাড়াতো না, আমার কঞ্জুসি আর কি, ভীষণ 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 কঞ্জুসি দেখেছি আমি ছোটোবেলা থেকেই। মানে এদের নেচারই, আমার মা বাবা দুজনেরই নেচার ছিল খুব কঞ্জুসামি করার। তো তারপরে কোনো মতে আমি একটা চাকরি পেয়েছি যেটার স্যালারি খুবই কম, মানে এত কম যে মানে যেতে আসতে আমার যা পয়সা লাগতো ওটাও উঠতো না। তবুও আমি ওই চাকরিটা ধরলাম, কেন কি ঘরে তো টিকতে দিচ্ছে না আমাকে শান্তিতে, আমি কি করব? তো ভাবলাম চলো কোনো মতে করি, একটু এক্সপিরিয়েন্স হবে। তো করতে করতে দেখলাম যে ওখানে যে আমার বস আমার সঙ্গে খুব বাজে বিহেভ করতো। তো আমার ভালো লাগেনি, আমি চাকরি করতে পারছিলাম। তখন আমি একজনের সঙ্গে দেখা হলো। তো আমার ঘর থেকে, মানে আমার বাবা আর ভাই খুব প্রেশার দিচ্ছিলো যে বিয়ে কর, বিয়ে কর, বিয়ে করে, মানে যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো আমি ওই প্রেশারে এসে ওর সঙ্গে বিয়ে করে নিচ্ছি, ওই অন্য ছেলেটার সঙ্গে। কিন্তু যেহেতু ওটা তাড়াহুড়োর বিয়ে ছিল, পরে মানে 7 দিনের মধ্যেই আমার প্রবলেম শুরু হয়ে গেল আমার হাজব্যান্ডের সঙ্গে। তো খুব ঝগড়াঝাটি, ঘরে অশান্তি শুরু হয়ে গেল। তো এখন অশান্তিওয়ালা ঘরে তো থাকা যায় না, মানে মনের শান্তি যেখানে, মনের শান্তি নেই, তো ওখানে তো থাকা যায় না। তবুও আমি মেনে চলার চেষ্টা করলাম, কিন্তু কিছু বছর পরে জানতে পারলাম যে আমার হাজব্যান্ডের অন্য একটা বউয়ের সঙ্গে অ্যাফেয়ার। তো ওটা দেখে তো আমার পুরো মানে মন ভেঙে গেল, খুব আমার কষ্ট হয়েছে। এখন কি করব কি না করব বুঝতে পারছিলাম না। আমি আমার বাবার কাছে গেলাম, বললাম যে আমি ফেরত আসতে চাই। তো আমার বাবা সিধে মানা করে দিল, বলল তোর প্রথম বিয়েও ভেঙে গেছে, তুই এখন সেকেন্ড বিয়েও যদি ভেঙে যায় তো আমাকে নিজের মুখ দেখাবি না। মানে ইনডাইরেক্টলি তো এটাই বলা হলো না যে আমি কোনো হেল্প সাপোর্ট পাবো না আমার বাবা থেকে, আমাকে যা করতে হবে নিজেই করতে হবে। এখন নিজে কী করে করবো? আমার তো যা বললাম, মানে আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না, মানে আমার নিজস্ব না পয়সা ছিল, না চাকরি ছিল, না বাড়ি ঘর ছিল, কী করে হবে? তো আমি ওখানেই থেকে গেলাম। তো ওগুলো সব সহ্য করতে থাকলাম। ওর পরে আরও অনেক টর্চার করতো আমার শ্বশুর শাশুড়ি, আমাকে ভীষণ বাজে বাজে কথা শোনাতো। আমার জিনিসপত্র নিয়ে অন্যদেরকে দিয়ে দিত, অন্য রিলেটিভসদেরকে দিয়ে দিত। তো এইসব করতো ওরা। কিন্তু আমি যখনই আমার বরকে কিচ্ছু বলতাম, মানে আমার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে, ও বিশ্বাস করতো না। আর উল্টো আমার উপরে চেঁচামেচি করা, উল্টো আমাকে ভুল বুঝতো, আমার উপরে মানে আমাকে মানে হেট করাই শুরু করে দিয়েছে। মানে একদিক দিয়ে মানে দেখা যায় তো ও আমাকে পুরোপুরি হেট করা শুরু করে দিচ্ছে, যেহেতু আমি ওর মা বাবার সম্বন্ধে এইসব কথা ওকে বলেছি যে তোমার মা বাবা ভালো না, ওরা মিথ্যে কথা বলে, ওরা এই করে, ওরা সেই করে, আমার সঙ্গে আমাকে সারাদিন টর্চার করে, কথা শোনায়, এইসব করে। তো আমার ভালো লাগে না, যেহেতু আমি এইসব বলেছি। তো আমার বরের সঙ্গে আমার রিলেশন খারাপ হয়ে গেল তখন থেকে। তো আমি কোনো মতে তবুও চালিয়ে গেছি। তো পরে ভাবলাম যে এরকম তো চলবে না, নিজে নিজে কিছু করতে হবে। আমি আস্তে আস্তে পড়াশুনো আমি ঠিক করলাম যে আমি পড়াশুনো আবার থেকে শুরু করব, যাতে আমি কোনো ডিগ্রি হলে তাহলে আমি চাকরির জন্যে চেষ্টা করতে পারবো। পড়াশুনো করার জন্য যখন আমি টাকা চাইতে গেলাম বরের কাছে, বর মানা করে দিল, বললো যে না, আমি দিতে পারবো না। তো আমি এদিক ওদিক থেকে নিজের বন্ধু বান্ধবের থেকে টাকা চাইলাম, তো ওরা কিছু পয়সা দিল আমাকে। তারপরে পরে আমার হাজব্যান্ডও একটু পরে টাকা পয়সা দিয়েছে, আমি করেছি ডিগ্রি। তারপরে আমি ভাবলাম যে দেশের বাইরে চলে যাই, কেন কি দেশে চাকরি পাচ্ছিলাম না পড়ার পরেও, ডিগ্রি করার পরে। এখন দেশের বাইরে গেলে কি হয়, একটা নতুন ইমিগ্রেন্ট, ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্টসদেরকে খুব কষ্ট করতে হয়।
তো আমি তো এর আগেও এই স্ট্রাগলটা দেখেছি। আমি একটু আধটু মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। কিন্তু তখন একটা আলাদা বয়স ছিল, এখন একটা আলাদা বয়স। তো যাই হোক, তবুও আমি এলাম জার্মানিতে। যখন এলাম, আমার প্রথম ২ বছর এত কষ্ট হয়েছে, মানে আমি এত কেঁদেছি, এত ডিপ্রেসড। এখানকার ওয়েদারও খুব ঠান্ডা, অন্ধকার, বেশিরভাগ সময় উইন্টারে এখানে অন্ধকার থাকে, লাইট কম। তো যেহেতু লাইট হয় না, সানলাইট চোখে দেখা যায় না, সারাক্ষণই অন্ধকারের মধ্যেই অফিস যাচ্ছি, অন্ধকারের মধ্যেই বাড়ি আসছি, তো খুব ডিপ্রেসিং লাগে। তো আমি অনেক ২ বছর তো খুব কষ্টে কাটিয়েছি। তো টাকা পয়সাও কম ছিল, বন্ধুবান্ধব নেই, কোনো রিলেটিভ কাউকে চিনতাম না, ভাষাও জানতাম না। তো খুব কষ্ট হয়েছে। ভাষা তো এখনও আমি পুরোপুরি জানি না, কিন্তু থাকতে থাকতে একটু আধটু আমি বুঝতে এখন পারি, একটু আধটু শিখে নিয়েছি, কিন্তু এখনও অত ফ্লুয়েন্ট না আর কি। কিন্তু আমি যেটা বলতে চাই যে, যেই লোকেরা ভাবে যে হ্যাঁ, ফরেনে গেলে খুব ভালো লাইফ, খুব ভালো হবে, যারা যারা আসতে চায় নিজের দেশ ছেড়ে, আমি ওদেরকে এটাই বলতে চাই যে দেখো, তোমার ডিসিশন, তোমার লাইফ, সেটা তো ঠিক আছে, কিন্তু নিজের দেশ থেকে বেরিয়ে, নিজের মা বাবা, ফ্রেন্ডস সার্কেল, নিজের একটা সোসাইটি থেকে বেরিয়ে, নিজের কালচার থেকে বেরিয়ে অন্য নতুন একটা দেশে এসে শুরু করা, একদম শুরু থেকে শুরু করা, এটা কিন্তু খুব টাফ। মানুষকে মেন্টালি ফিজিক্যালি খুব টাফ হতে হয়। তো যেই লোকেরা মেন্টালি ফিজিক্যালি টাফ না, ওরা এই কাজটা করতে পারবে না। তো যারা যারা চিন্তা করছে যে দেশের বাইরে যাব, ফরেনে যাব, ওখানে গিয়ে পড়াশুনো করব বা চাকরি করব, নতুন লাইফ শুরু করব, বেটার লাইফ হবে, বেটার লাইফ অনেক পরে হবে, আগে তো স্ট্রাগল করতে হবে। কিছু কিছু লোকেদেরকে ২ বছর ৫ বছর করতে হয়, কিছু কিছু লোকেরা ১০-১২ বছরও স্ট্রাগল করতে হয় কিছু লোকেদের। তো এটা ডিপেন্ড করছে এখন কার লাইফে কী হবে, কার লাক কীরকম, এটা আগে থেকে বলা যায় না। হঠাৎ করে অনেক সময় এমনি হয় যে মানুষ গেল একটা দেশে, কিন্তু একটা ল ছিল, একটা রুল ছিল সিটিজেনশিপের, পরে ওখানে থাকতে থাকতে রুল চেঞ্জ হয়ে যায়, ল চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় ইজিও হয়ে যায়, কিন্তু ওটা খুব রেয়ার। মোস্টলি রুলস ডিফিকাল্ট হতে থাকে, ইমিগ্রেশন লজ টাইট হতে থাকে যে কোনো দেশে। তো আজকে যেটা আছে ওটা দেখে এটা কখনোই চিন্তা করবেন না যে আমি ওখানে গিয়ে এরকম করব, বা হ্যাঁ আমি প্ল্যানিং করে চলবো, আমি এটা প্ল্যান করছি, আমি সেটা প্ল্যান করছি, তো আমি এত দিনের মধ্যে বা এত বছরের মধ্যে আমি সিটিজেনশিপ পেয়ে যাব, পিআর পেয়ে যাব। জরুরি না, হতে পারে ল রুলস কখনো বি চেঞ্জ হতে পারে। তো এটা মাথায় রাখা খুব দরকার। সেকেন্ড জিনিস হচ্ছে যে এখানে লোনলিনেস, ডিপ্রেশন অনেক বেশি, কেন কি যেহেতু আমরা আমাদের রিলেটিভ ফ্রেন্ডস, আমাদের মানে ক্লোজ ফ্রেন্ডস আর ক্লোজ রিলেটিভসদেরকে আমরা ওখানেই ছেড়ে আসি নিজের দেশে। তো একটা নতুন দেশে এসে নতুন থেকে শুরু করলে এই জিনিসটা আমরা খুব ফেস করি। থার্ড জিনিস হচ্ছে সার্ভেন্ট, যারা খুব বেশি নিজের সার্ভেন্টসদের উপরে ডিপেন্ডেন্ট, ঘরে হাউস হেল্প পায়, ঘরে চাকর বাকর যাদের ছিল ছোটোবেলা থেকে, নিজের থেকে কাজ করেনি, ওদের এখানে এসে অনেক কষ্ট হয়। কেন কি ওরা তো ডিপেন্ডেন্ট না টোটালি, ওরা তো ইউজ টু, ওদের অভ্যেস নেই, বাড়ির কাজ করার অভ্যেস নেই। তো যখন সব কিছু নিজে হাতে করতে হয়, হ্যাঁ, যেমনি ফর এক্সাম্পল খাবার খাওয়ার পরে বাসন ধুতে হবে, ঝাড়ু পোছা নিজেই করতে হবে, টয়লেট, কমোড থেকে শুরু করে বাথটাব, শাওয়ার রুম, সব কিছু যখন নিজেই পরিষ্কার করতে হবে, তো এগুলোতে অনেক এনার্জিও চাই, অনেক লোকেদের খুব মন খারাপ হয় এসব করতে, কেন কি অভ্যেস নেই, কখনো করেনি। এখন হঠাৎ করে যখন করতে হয়, যখন নিজের ঘাড়ের ওপরে এসে পড়েছে, তখন করে তো ঠিকই না, কিন্তু মেন্টালি ওরা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। কিছু কিছু লোকেদের এটা অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হয়। তো যাই হোক, এটা হলো আরেকটা পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে সব সময় মানে চাকরি তো চাই, পয়সা কোথা থেকে আসবে, চাকরি তো চাই, কিন্তু সবসময় জব মার্কেট ভালো হয় না। কখনো জব মার্কেট আপ ডাউন, মানে শেয়ার মার্কেটের মতন আপ ডাউন হতে থাকে। তো হয়তো যখন কেউ স্টুডেন্ট ভিসায় আসে, হয়তো 4 বছর 5 বছরও স্টুডেন্ট হিসেবে ছিল একটা দেশে,
ওর যখন পড়াশোনা শেষ হলো, ও যখন জব মার্কেটে ঢুকলো, ততদিনে হয়তো জব মার্কেট একদমই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো এইসব আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তো মানে লাইফে আনসার্টেনিটি অনেক বেড়ে যায় একটা নতুন দেশে এসে শুরু করাটা। আমি ডিসকারেজ করতে চাই না, আমি জাস্ট লোকেদেরকে এটা বোঝাতে চাই যে ওরা যাতে মেন্টালি প্রিপেয়ার্ড হোক, সব ইনফরমেশন যাতে ওরা জানুক। কেন কি আমি যখন এখানে এসেছিলাম আমাকে কেউ বলেনি। আমি খুব ছোট ছিলাম যখন আমি প্রথমবার নিজের দেশের বাইরে গেছি, ফরেন কান্ট্রিতে গেছি। আমি তখন অনেক, আমার বয়স অনেক কম ছিল। তো কম বয়সে কী হয়, দুটো জিনিস হয়, একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। প্লাস এটা হচ্ছে যে কম বয়সে মানুষদের অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটি বেশি থাকে, তো ওরা অ্যাডজাস্ট করে নেয় ইজিলি। মানে নতুন কালচার, নতুন ভাষা, নতুন দেশ, নতুন হাওয়া বাতাস, জল, নতুন সোসাইটি ওরা অ্যাকসেপ্ট করে নেয় তাড়াতাড়ি। আর মাইনাস পয়েন্ট এটা হচ্ছে যে ওরা জানে না, দে আর নট প্রিপেয়ার্ড। ওরা সরি, মানে কম বয়সে যারা আসে ওরা, ওদের নলেজ কম, ওদের এক্সপিরিয়েন্স কম লাইফের। যেহেতু এক্সপিরিয়েন্স কম, ওরা ঠিক সব কিছুকে কী করে হ্যান্ডেল করতে, হঠাৎ হঠাৎ এরকম এরকম সিচুয়েশন এসে যায় ওদের মুখের সামনে, মানে অনেক সময় ডিফিকাল্ট ট্রিকি সিচুয়েশনস হয়ে যায় ফরেনার্সদের সঙ্গে। তো প্রত্যেকটা সিচুয়েশনে কীরকম করে হ্যান্ডেল করতে হবে, কী করে রিয়্যাক্ট করতে হবে, কম বয়সের লোকেরা এটা জানে না। তো অনেক সময় ওরা ভুল করে ফেলে। ভুল ইন দ্য সেন্স কি, হয়তো অনেক ইয়াংস্টার্সরা মানে ফ্রিডম পেয়ে হয়তো ভুল রাস্তায় চলে যায়, যেমনি ড্রাগস বা প্রস্টিটিউশন বা এই ধরনের জিনিসের দিকে ওদের মন চলে যায়, ওরা অ্যাট্রাক্টেড হয়ে। কেন কি কম বয়সে তো অত বোঝা যায় না যে কি ঠিক কি ভুল। তো এইসব এখন আমি যেমনি এখানে বসে এখন ড্রয়িং করছি, তো আমি কেন ড্রয়িং করছি, হ্যাঁ না, একটা অ্যাডাল্ট মানুষ, মানে আপনারা চিন্তা করছেন হয়তো যে একটা অ্যাডাল্ট কেন বাচ্চাদের মতন বসে বাচ্চাদের বইতে বসে ড্রয়িং করছে। এটা এই জন্যেই, আমি এটাই বোঝাতে চাই যে এখানে লোনলিনেস, বোরডম অনেক বেশি। কেন কি না ফ্রেন্ডস আছে, না ফ্যামিলি মেম্বার্স, না কোনো বন্ধুবান্ধব। যেমনি আমি একটা গ্রামে থাকি, কেন কি চাকরির জন্যে এসছি, তো যেহেতু এখানে থাকতে হবে, কিন্তু এখানে আমি কাউকেই চিনি না। আশেপাশের যে নেবার্সরা, লোকেরা অত ফ্রেন্ডলি না, অত ভালো স্বভাবের না। আমি অনেক চেষ্টা করেছি ওদের সঙ্গে ফ্রেন্ডশিপ করার। আমি নিজে বানিয়ে বানিয়ে টিফিন বক্সে করে ওদেরকে বাড়ির খাবার বানিয়ে বানিয়ে টেস্ট করার জন্য দিয়েছি। কিন্তু আমি দেখলাম যে ওরা ওরকম রেসিপ্রোকেট করে না। ওরকম মানে যেমনি আমাকে টিফিন বক্স খালি, যতবার দিয়েছি ততবার খালি টিফিন বক্স ফেরত এসছে। ওরা মানে খালি টিফিন বক্স ফেরত দিয়ে দেয়। আর ওর পরে ইনভাইটও করে না, নিজের এমনি না যে ঘরে ডাকলো বা এমনি কিছুই না। তো আমি তারপরে বুঝতে পারলাম যে এরা ইন্টারেস্টেড না। তো আমিও নিজের দিক থেকে এফোর্টস করা বন্ধ করে দিয়েছি। তো অ্যাজ আ রেজাল্ট লোনলিনেস অনেক বেশি। তো এখন কী করব? মানুষকে তো নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের নিজেই ধ্যান রাখতে হয়। তো ওই জন্য আমি বসে ড্রয়িং করি একলা একলা। বাড়িতে করার সেরকম কিছু নেই, আমার বাড়িতে টিভিও নেই। এখন কী করব? তো মোবাইল, ল্যাপটপ কতক্ষণ আর দেখা যায়। তো এই জন্যে আমি টাইম পাসের জন্যে এরকম বাচ্চাদের কালারিং বুক কিনে এনে রং ভরি, ওটাতে আমার একটু মানে খুশি হয়, ভালোই লাগে, টাইম পাসও হয়ে যায় আর মাথায় উল্টোপাল্টা চিন্তাও আসে না। তো এই জন্যে আমি এটা করি। তো আপনাদের সঙ্গে আমি ওটাই আজকে শেয়ার করতে ইচ্ছে ছিল আমার, যে একটা নতুন ফার্স্ট টাইম ইমিগ্রেন্ট যখন জার্মানির মতন একটা দেশে আসে, যেখানকার ভাষা আলাদা, কালচার টোটালি আলাদা আমাদের দেশ থেকে, তো এসে কীরকম প্রবলেমস ফেস করতে হয়,
কী ওদের মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত। কেন কি আমাকে যেহেতু কেউ প্রিপেয়ার করেনি, আমি জানতাম না অনেক কিছু। তো আমি চাই যে যারা পরবর্তীকালে আসবে ওরা যাতে অ্যাটলিস্ট আমি ওদেরকে কিছু হেল্প করতে পারি। ওদেরকে যাতে একটু ইনফরমেশন দিতে পারি যে হ্যাঁ, কি কি ওদের জানা উচিত আসার আগেই, এখানে ল্যান্ড করার আগেই যাতে ওরা একটু মেন্টালি প্রিপেয়ার থাকে যে হ্যাঁ, আমাকে এইসব জিনিস ফেস করতে হতে পারে। যদি না ফেস করতে হয় তাহলে তো খুবই ভালো। যাদের লাক ভালো ওরা হয়তো সব কিছু স্মুথ পাবে, সব কিছু একদম সিধে হয়ে যাবে সিধা রাস্তায়, তাহলে তো খুবই ভালো। কিন্তু অনেক লোকেদের তো আর সেরকম হয় না। সবার লাক একরকম হয় না, সবার লাক ভালো হয় না। অনেক লোকেদেরকে অনেক হার্ডশিপসও ফেস করতে হয়। যেমনি আমাকে আমার মনে হয় আমি মানে নিজের এই যে যখন থেকে আমি ইমিগ্রেন্ট হয়ে প্রথম যখন ল্যান্ড করেছি জার্মানি থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে অনেক হার্ডশিপস ফেস করতে হয়েছে, অনেক স্ট্রাগলস, অনেক বাজে লোকেদের সঙ্গে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। যেমনি জিনিস চুরি হয়ে যাওয়া, টাকা পয়সা চুরি হয়ে যাওয়া, আমাকে কন্ট্রাক্ট হওয়া সত্ত্বেও বাড়ির মালিক মানে ল্যান্ডলর্ড ঘর থেকে আমাকে নোটিশ দিয়ে দিয়েছে যে বেরিয়ে যাও। আমিও জানতাম যে এসব ইল্লিগাল, মানে আমি জানতাম যে ইল্লিগাল, কিন্তু ওই সময় ওই পুলিশ কোর্ট কেস করতে গেলে আমি তখন আমার চাকরিটা হয়তো হাত ছাড়া হয়ে যেত। কেন কি আমার চাকরিতে তখন নতুন নতুন ঢুকে না, অনেক পড়তে হয়, অনেক ট্রেনিং করতে হয়, যেটার জন্য মেন্টাল পিস দরকার। তো এইসব পুলিশ কোর্ট কাচারি করতে গেলে আমার মানে মেন্টাল পিসটা হারিয়ে যেত। আমি ফোকাস করতে পারতাম না আমার পড়াশুনো, আমার চাকরির উপরে। তো এই জন্যে আমি কোনো অ্যাকশন নিইনি আমার ল্যান্ডলর্ডের এগেনস্টে। তো মানে নানা ধরনের, তারপরে আমার ফ্রেন্ডস, যাদেরকে আমি ফ্রেন্ডস ভাবতাম জার্মানিতে এসে, কেন কি ওদেরকে আমি মানে শুরু থেকে ওদের সঙ্গেই ঘুরতে ফিরতে যেতাম, দেখা করতাম। আমি ভাবতাম যে এরা আমার ফ্রেন্ডস। পরে আমি দেখলাম ওরাই আমাকে ব্যাক স্ট্যাবিং করলো, আমাকে ধোঁকা দিয়েছে। আমি যাদেরকে ভরসা করেছি ওরা আমার ভরসা ভেঙেছে। তো ওইসব দেখেও আমি খুব স্যাড হয়ে গেছিলাম। আর কী করব, কোথায় যাব কিছু বুঝতে পারছিলাম না, কেন কি কাউকে চিনি না, শুধু ওদেরকেই জানতাম। আর ওরা সবাই মিলে মানে হঠাৎ করে মানে আমাকে ছেড়ে দিচ্ছে। আমি একদম একলা হয়ে গেছি হঠাৎ করে। তো ওটা আমার লাইফের খুব একটা ডার্ক ফেজ বলা যায়। কেন কি একটা নতুন দেশ, নতুন পরিবেশ, সব কিছু নতুন। তার উপরে আমি একদম একলা হয়ে গেছি সাডেনলি। মানে আমি ভেবেছিলাম যে আমি বন্ধু বানিয়েছি, এখন আমি এদের সঙ্গেই উঠা বসা করবো, এদের সঙ্গেই থাকবো, কিন্তু সাডেনলি ওটাও যখন লাইফ থেকে চলে গেছে তো আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার কাছে একটাই অপশন ছিল যে আমি দেশে ফোনে কথা বলি নিজের বন্ধুদের, মানে আমার দেশে যে বন্ধুরা ছিল বা আছে, বা কয়েকটা এক আধজন যে ভালো রিলেটিভ আত্মীয়স্বজন আমার, ওদের সঙ্গে আমি কথা বলতাম ফোনে। ওটা আমার মানে লাস্ট রিসর্ট ছিল, তো ওটাই আমি করতাম। কিন্তু এক তো টাইম ডিফারেন্স হয়, তারপরে সবাই বিজি, দেশেও কারো কাছে অতটা সময় হয় না যে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা বলবে। তো যাই হোক, কোনো মতে আমি ওই ওই স্টেজটাও পার করে এসেছি। এখন আমার কাছে চাকরি আছে, একটা পার্ট টাইম চাকরি করি, অল্প টাকা কামাই, অল্প ঘন্টা কাজ করি। আর আমার হবিজ মানে এই যে ড্রয়িং করা, এসব করে গার্ডেনিং করে টাইম পাস করি। বাড়ির কাজ ওটা তো করতেই হবে, সবাইকেই করতে হয়। তো এই আর কি। তো আজকে আমাকে কমেন্ট লিখে জানাবেন কীরকম লাগলো আমার এই ভিডিওটা। কেন কি আমি নিজের লাইফের এত পার্সোনাল জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করিনি, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাকে জানাবেন কীরকম লাগলো ভিডিওটা। আর আমার সঙ্গে
যদি কথা বলতে চান আমি একটা লাইভ সেশন করতে পারি, কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওসকে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফলো করলে আমি খুব খুশি হব। আর আপনাদের জন্যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব খুবই তাড়াতাড়ি। আপনাদেরকে আরও নতুন নতুন স্টোরি শোনাবো জার্মানি জন্যে। টিল নেক্সট টাইম, থ্যাংক ইউ, টাটা, বাই।